ওখানে ওর বাবা মা ভাই বান্ধবী সবাই ছিল। তাদের থেকে বেশি এই ছেলের এত কিসের দরদ, তা দেখে উঠতে পারছে না মিসেস সেলিনা। এখন কি তিশার পানিতে পড়ার ঘটনা তার ঠং মনে হচ্ছে? মিসেস সেলিনা রূপকের মাকে উদ্দেশ্য করে বলল, আপা, তোকে বলেছিলাম না এই মেয়ের চাল চলন আমার একদম ঠিক মনে হচ্ছে না। তুই তো তখন আমার কথা কানেই নিলি না। এখন দেখ, আগে যদি জানতাম তোদের অনুষ্ঠানে এই ধরনের মেয়ে আসবে, তাহলে আমার মেয়েকে নিয়ে কখনোই আসতাম না এমন পরিবেশে। জিসানের মা উত্তেজিত স্বরে শুধালো, আমি না জেনে কিছুই বলছি না। এই মেয়েকে আমি নিজের বহুবার আপনার ছেলের সাথে ইটিস পিটিস করতে দেখেছি। আপনি বলুন, বড় ভাইয়ের বন্ধুর সাথে কিসের এত মেলামেশা? তার উপর একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে সারা রাত বাইরে কাটিয়ে আসবে, আর এসে বলবে আমরা তো শুধু চন্দ্রবিলাস করতে গিয়েছি, আর কিছুই না। এসব কথা কি আদৌ বিশ্বাসের যোগ্য বলুন? কি সম্পর্ক এদের? দেখে তো ভাই বোনের সম্পর্ক মনে হচ্ছে না। মিসেস সেলিনার কথা শুনে এতক্ষণ তিশার বাবা মা নিশ্চুপ করে শুনছিল, কিন্তু মুখে কিছু বলেনি। কিন্তু এখন আর চুপ থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই দরজার সামনে জিসানের কথা শুনে থেমে গেল। জিসান তিশাকে রুমে রেখেই ফ্রেশ হয়ে রায়হান ও রূপককে নিয়ে বাহিরে গিয়েছিল। কালকের পর সবাই চলে যাবে। এখানে আসার পর গ্রামটা দেখা হয়নি জিসানের একবারও, তাই ওদের নিয়ে গ্রামে দেখার জন্য সকাল সকালে বের হয়ে গেল। কিন্তু নিশির ফোনে বাড়ির দিকে রওনা দিল আবার। নিশি জিসানকে ফোন দিয়ে ফোনটা অন করে রেখে দিল, আর ফোনের ওপাশ থেকে জিসান এতক্ষণ কি কি হলো সব শুনতে পাচ্ছিল। জিসান ও রায়হান সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। কাউকে দেখে তিশা দৌড়ে জড়িয়ে ধরলো। এতক্ষণে চাপা কান্নাটা এখন আর আটকে রাখতে পারল না। কান্না করতে করতে হিচকি উঠে গেল তিশার একেবারে। রায়হান বোনের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে লাগলো। রাগে রায়হানের চোখ মুখ লাল হয়ে গেল। কিন্তু জিসান ভাবলেশহীন। জিসান ডাইনিং টেবিলের সামনে বেসিনে গিয়ে মুখটাতে পানি ঝাপটা দিতে লাগলো। কাল রাতে না ঘুমানোর কারণে মাথাটা এখন ব্যথা করছে। জিসান মনে মনে ভাবছে তার ঘুমানো দরকার। মিনিমাম 2 ঘন্টা হলো। মুখ ধুয়ে ভেজা মুখ নিয়ে তিশার সামনে এসে দাঁড়ালো। তিশার গায়ে জড়ানো ওড়নাটা এক অংশ দিয়ে মুখটা মুছতে লাগলো। এটা দেখে তিশা সহ উপস্থিত সবাই হা করে তাকিয়ে থাকলো। আর মিসেস সেলিনা আবারও জোরে জোরে চেঁচামেচি করতে লাগলো, দেখেন দুলা ভাই, কতটা বেহায়া এই ছেলে, বড় ছোট কিছুই মানে না। মুখ মুছতে মুছতে জিসান বলে উঠল, কেন আন্টি, এখানে বেহায়ার কি দেখলেন? আমি তো জাস্ট মুখটাই মুছলাম, কিস টিস তো করিনি, নাকি জড়িয়ে ধরেছি? জিসানের বাবার রাগান্বিত স্বর শোনা গেল। ছেলের কাণ্ডে তিনি অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছেন। সরি বাবা, শুরু কিন্তু উনিই করেছে। আর তাওহিদ মাথায় হাত দিয়ে বসে আছে। এরপর এখানে কি হবে তা ওর ভালো করেই জানা আছে। ভাইয়ের রগে রগে চেনা ওর, তাই নীরব দর্শক হিসেবে বসে আছে নেক্সট সিন দেখার জন্য। জিসানের বাবা উঠে চলে যাওয়ার সময় মিসেস সেলিনাকে উদ্দেশ্য করে বললেন। তার পেছনে পেছনে জিসানের মা ও তিশার বাবা মাও চলে গেলেন। মিসেস সেলিনা সহ ড্রয়িং রুমে উপস্থিত সবাই খুব অবাক হলো। তারা ভাবছে এ কেমন পরিবার, তাদের ছেলে মেয়ে এমন একটা কাজ করলো, অথচ শাসন করা তো দূরে থাক, কিছুই বলল না। আর তারাই বা কি বলবে? এতদিন যেটা কাউকে জানতে দেয়া হয়নি, এখন সবাই জেনে যাবে। কিন্তু ভাবার বিষয়, জিসান কিভাবে এটা তুলে ধরবে? কারণ জিসানের স্বভাব সম্পর্কে ওর ফ্যামিলির ধারণা আছে। বরং এখানে তারা উপস্থিত থাকলে তাদেরই লজ্জা পেতে হবে, কারণ তাদের ছেলে যে তিশার সময় অনেকটা বেহায়া হয়ে যায়। তাই যে যার যার কাজে চলে গেল। তাদের জানার কোনো ইচ্ছা নেই তাদের ছেলে মেয়ে রাতভর কি করেছে। এদিক দিয়ে জিসান তিশাকে উদ্দেশ্য করে কটূক্তি সুরে জিজ্ঞেস করে, কিরে, এত চোখের পানি কোথায় বাস বলতো? তোকে তো মরুভূমিতে ছেড়ে দিলে সেখানে ছোটখাটো একটা সমুদ্র বানিয়ে ফেলতে পারবি। জিসান, জাস্ট শাট আপ। দেখতে পাচ্ছিস না ওর অবস্থা? রায়হান বিরক্ত সুরে বলে, আমি কি দেখব? তুই দেখ ও কিভাবে গঙ্গা যমুনা ছাড়ছে, মনে হয় জামাই মারা গিয়েছে। আরে আমি মারা গেলেও তো এত কান্না করবে না তোর বোন, যতটা এখন কাঁদছে। এই ছেলে, এই তুমি মারা গেলেও কেউ কাঁদবে না? কি সম্পর্ক তোমাদের? এমন ভনিতা না করে তাড়াতাড়ি বলো,
বন্ধুর বোনের সাথে এমন অবাধ চলাফেরা করতে লজ্জা করে না? তোমার বোনের সাথে রাহানা যদি এমন করতো তাহলে? এবার জিসান একটু রেগে গেল। তিশার হাতটা ধরে মিসেস সেলিনার সামনে এসে দাঁড় করালো। কি বললেন আপনি? রায়হান কেন আমার বোনের সাথে এমন করবে? আর আমারই বা কেন লজ্জা পাওয়া দরকার বলে মনে করছেন? ও আমার বউ, আর আমার বিবাহিত স্ত্রীর সাথে আমি কি করব না করব এখন কি আপনাকেও বলতে হবে, নাকি লাইভ দেখাতে হবে? তিশার কোমরটা আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরে কথাটা বলল জিসান। আর তিশার সে তো এখনো চুপ। তিশা খুব ভালো করেই বুঝে ফেলেছে আজ আর জিসানকে সত্য বলতে কেউ আটকাতে পারবে না। জিসানের মুখে এ কথা শুনে মিসেস সেলিনা আর রূপকের বাবা মা সহ সবাই অবাক। কি বলছে এসব? রূপকের বাবা মা রায়হানের দিকে তাকায়। রায়হান চোখের ইশারায় বোঝায় কথাটা সত্য। তো বলছো নিজের পাপলু কবার জন্য এখন বিয়ে ঢোল বাজাচ্ছ? তোমার সাথে ওর আবার কবে বিয়ে হলো? তুমি তো আসলেই 2 দিন আগে, তাহলে বিয়ে কখন হলো? রায়হান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, 4 বছর আগে, মানে জিসান যেদিন প্যারিস যাবে সেদিনই ওদের বিয়ে হয়। সম্পর্কে এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ। কি বুঝলেন আন্টি? আর কোনো প্রশ্ন আছে আপনার? মিসেস সেলিনা সহ সবার মুখ এখন বন্ধ হয়ে গেল। এখন বুঝতে পারলো সবাই কেন জিসান ও তিশার পরিবার ওদেরকে কিছু বলল না। তিশার চাচা রায়হানের কাছে এসে বলল, না চাচা, আসলে তখন পরিস্থিতিই এমন ছিল। আর তিশার শর্ত ছিল এই বিয়ের কথা আপাতত কাউকে না বলতে। তাছাড়া তিশা তখন খুব ছোট ছিল, আর আমরাও ভেবে দেখলাম এটাই ঠিক, তাই কাউকে কিছুই বলেনি। আমরা চেয়েছিলাম জিসান আসলে একেবারে ধুমধাম আয়োজন করে তোমাদের সবার আশীর্বাদে আবার ওদের বিয়ে দেব, আর কিছুই না। আজও বলতে চাইনি, কিন্তু আজও পরিস্থিতি এমন হলো যে না বলেও পাইনি। বিনা কারণে আমার বোনের সম্পর্কে আর কোনো আজে বাজে কথা আমি মোটেও টলারেট করব না। এরপর কিছু হলে আমাকে দোষ দিতে পারবেন না চাচা। রায়হান পানিটা খেয়ে চলে গেল। জিসানকে তিশার সব কাজিনরা ঘিরে ধরেছে। আরে জিজু, আপনি এতদিন কই ছিলেন? আগে বলেননি কেন? আপনি আমাদের জিজু হন। কেন বললে কি হতো? তিশার দিকে আর চোখে তাকিয়ে ঠোঁটের কিনারায় বাঁকা হাসি নিয়ে জিজ্ঞেস করলো, আবার জিগায়? এতদিন জামাই আদর থেকে বঞ্চিত হতে হতো না আপনার। আর এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেমও করতে হতো না নিজের বউয়ের সাথে। আমরাই সুযোগ করে দিতাম। তিশার কাজিনদের কথা শুনে জিসান হেসে উঠল। কিন্তু তিশার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এতক্ষণ মিসেস সেলিনার কথাগুলো এত মেজাজ গরম হয়নি যতটা জিসানের ওই বাঁকা হাসির পেছনে কারণটার জন্য হচ্ছে এখন। এতক্ষণ ধরে এত কিছু সহ্য করে কি লাভ হলো? সত্যটা বলবে না বললেই তো চুপ ছিলাম, কিন্তু এই জিসান এসে সব আশা আমার ভ্যানিশ করে ফেললো। জিসান থেকে বাঁচা এখন সহজ হবে না। আগে ওনার আমার রিলেশনের কথা কেউ জানতো বলে কিছুটা দূরত্ব বজায় রাখতো, কিন্তু এখন তো মনে হয় গ্রিন কার্ড পেয়ে গিয়েছে। সব বেহায়াপনার লিমিট ক্রস করে দিবে, আর ভুগতে হবে আমাকে ওনার অত্যাচারে। আল্লাহ বাঁচাও আমায়। কেন এই লোকটাকে আমার গলায় ঝুলিয়ে দিলে? জিসান ভালো করে বুঝতে পারছে তিশা মনে মনে কি ভাবছে, তাই তিশার কাজিনদের উদ্দেশ্য করে বলে, সমস্যা নেই আমার কিউটি শাড়িরা, তখন দিতে পারোনি তো কি হয়েছে, এখন দেবে। জিসানের কথায় তিশার কাজিনরা মুখ চেপে একটা হাসি দিল। আর তিশা অবাক। শোনো, এখন তোমরা আমার একটা উপকার করো। আমি ঘুমাবো মিনিমাম 2 ঘন্টা। তোমরা জাস্ট খেয়াল রেখো এই 2 ঘন্টায় আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে, ওকে? তাহলে আমি প্রমিস করছি কাল তোমাদের আইসক্রিম পার্টি দেব। সবাই একাধারে চিল্লিয়ে উঠল। জিসান ওদের সবার সামনে থেকে তিশার হাতটা ধরে তিশার কাজিনদের চোখ টিপে মেরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সবাই ও ও করে পিঞ্চ মারল। আর এদিক দিয়ে তিশা জিসানের কাছ থেকে নিজের হাতটা ছুটাতে ব্যস্ত। আরে আমাকে এমন আটার বস্তার মতো কেন টানছো? কেউ দেখলে কি মনে করবে? কেউ কিছুই ভাববে না, সবার মুখে সুপার গ্লু মেরে দেয়া হয়েছে। আর আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, কার বাপের কি যায়। আর কি বললি তুই? জিসান তিশাকে রুমের ভেতরে এনে দরজাটা লক করে দিল। পেছনে ঘুরে তাকালো তিশার পানে, বলল, সিরিয়াসলি তুই আটার বস্তা? আয় তো দেখি। এটা বলেই তিয়াশাকে কোলে তুলে নিল। করছেন কি? নামান আমাকে। কেন, কি হয়েছে?
একটা ভ্রু উঁচু করে এমনভাবে জিজ্ঞেস করলো মনে হয় কিছু বুঝে না জিসান। নিরীহ প্রাণী সে। কেন মানে কি? নামান আমাকে। এভাবে কোলে তোলার কারণ কি? দেখতে হবে না আমি আমার বউটার ভার সামলাতে পারবো নি, তাই চেক করছি। মানে কি? আমি কিন্তু একদমই মোটা না। তাই তো দেখছি, না খেয়ে যে ফিগার বানিয়েছিস, উফ, এতে তো আমি আরো পাগল হয়ে যাব। জিসান তিশাকে এক চোখ টিপ মেরে জিসানের এমন পিঞ্চ মারা কথায় তিশার গা জ্বলে যাচ্ছে। তিশা জিসানের কোলেই ছটফটাতে লাগলো নামার জন্য। তিশার এসব দেখে এবার জিসান রেগে গেল। আর একবার যদি এমন ব্যাঙের মতো লাফালাফি করিস তাহলে সোজা বারান্দা দিয়ে নিচে ফেলে দেব। তখন কিন্তু হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকতে হবে। আবার অবশ্য সমস্যা নেই, আমি তখন কোলে করে তোকে সব জায়গায় নিয়ে যাব। কি বলিস, ফেলবো? জিসানের কথা শুনে তিশা ভয়ে জিসানের গলাটা জড়িয়ে ধরে মাথা নেড়ে না বলল। জিসান তিশাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি একটু কনফিউজ আছি জানিস। তিশা ভ্রুটা কুচকিয়ে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন আনলো মুখে। জিসান তিশার একদম মুখের সামনে এসে জিজ্ঞেস করলো, তুই কি আমার ভার নিতে পারবি? আমি তো খুব চিন্তিত এটা নিয়ে। জিসান তিশার দিকে একবার ভালো করে তাকিয়ে তিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোকে বেশি করে খেয়ে দে, আরো একটু গোলমোল করে তুলবো, তখন হয়তো সমস্যা হবে না। কি বলিস? জিসান তিশার দিকে তাকিয়ে দেখলো তিশার মুখে এখনো সে প্রশ্নবোধক চিহ্ন। জিসান দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, তোকে বোঝানো আর কলা গাছের দড়ি দিয়ে মরা একই কথা, বাদ দে। শোন, আমি ঘুমাবো, আমার মাথাটা টিপে দে। আর একটা কথা, খবরদার এখানে এক পাও নড়বি না, আর উঠে তোকে না পেলে খুন করে ফেলবো আমি, বুঝলি? জিসানের এ ধরনের কথায় তিশার চোখ বড় বড় হয়ে যায়। জিসান তিশার কোলে মাথাটা রেখে কোমরটা জড়িয়ে পেটের মধ্যে একটা কিস করে। এতে তিশা কিছুটা কেঁপে ওঠে। জিসান আরো একটু টাইট করে জড়িয়ে ধরে। জিসানকে নিজের কাছ থেকে এক চুলও সরাতে না পেরে মনে মনে ভাবে, শুরু হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে তিশা জিসানের মাথা টিপতে টিপতে 4 বছর আগের ভাবনায় ডুব দেয়। আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন। বাড়ির কাছেই স্কুলটা ছিল আমার, তাই প্রতিদিন একাই যাওয়া আসা করতাম। স্কুলে যেতে আমার খুব ভালো লাগতো। কারণটা পড়ালেখা ছিল না, পড়ালেখায় আমি বরাবরই কাঁচা ছিলাম। ডাক্তার ইঞ্জিনিয়ার হবার কোনো শখও কোনো কালই ছিল না, তাই পড়ালেখায় এত সিরিয়াস কখনো হইনি। কিন্তু এতটুকু বুঝতাম, আজকাল একজন মেয়ের নিজের পায়ে দাঁড়াবার জন্য পড়ালেখা করাটা অত্যন্ত জরুরি, তাই চালিয়ে যেতাম। স্কুল আমার প্রিয় জায়গাটার মধ্যে একটি ছিল, কারণ এখানে এসে আমি বিন্দাস চলতে পারতাম। বাসায় তো মায়ের বকুনিই থাকে ননস্টপ, আর রায়হান ভাইয়ের শাসন, উফ, আমি এদের জ্বালায় হাঁপিয়ে উঠতাম। ভালোর মধ্যে ছিলাম আমি আর বাবা। বাবা বরাবরই নীরব দর্শকের ভূমিকা পালন করত তাদের মাঝে, তবে আমায় অনেক আদর করত। এই মানুষটিকে সবসময় আমার পাশে পেয়েছি। আমি যতই ভুল করি না কেন, বাবা একটি হাসি দিয়ে শুধু বলতো, ভুলেই তো করেছে, কারো খুনত করেনি, বাদ দেও। মা তখন বাবার উপর চরম বিরক্ত হতো, অথচ বাবা তাতে কোনো রিয়াকশন হতো না। বাবার পরে কেউ যদি আমায় বুঝতো, তারা হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ডসরা। আর এই ফ্রেন্ডদের সাথেই আড্ডা, আর মাঝে মাঝে টিচারদের সাথে কিছু দুষ্টুমি করে দিনগুলো ভালোই চলছিল। কিন্তু একদিন ঘটলো এক অঘটন। আমি স্কুল ছুটির পর আমার কিছু ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। ইউসুফ চাচার ঝালমুড়ি, আমাদের এলাকার বেস্ট ঝালমুড়ি উনি বানায়। শুধু আমাদের এলাকা না, তার ঝালমুড়ি খেতে অন্যান্য জায়গা থেকে লোকজন এসে ভিড় জমাতো। এতদিন অবশ্য উনি ছিলেন না, শুনেছিলাম চাচা নাকি গ্রামে গিয়েছিলেন। ওনার একমাত্র মেয়ের বাচ্চা হবে, তাই চাচাও এতদিন মেয়ের সাথেই ছিল। এতদিন পর চাচাকে পেয়ে সবাই ভিড় জমালো আবার। আমিও চাচার পাশে গিয়ে দাঁড়ালাম। চাচা খুব প্রাণবন্ত মানুষ, সবার সাথে খুব সুন্দর করে হেসে কথা বলে। তার সাথে কথা বলে কেউ বুঝতেই পারবে না উনি অশিক্ষিত। যেখানে আমাদের সমাজে শিক্ষিত লোকগুলো নিজের শিক্ষার অহংকারে
এমন ভাব করে যে অল্প শিক্ষিত মানুষগুলোকে নগণ্য মনে করে, কিন্তু তারা কেন বুঝে না শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে আগে নিজের মনুষ্যত্বকে জাগাতে হবে। যাই হোক, আমাকে দেখে চাচা হাসি মুখে জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ চাচা, জবাবে বললাম। আপুর তো বেবি হয়েছে। কি বেবি হয়েছে? চাচা আমার দিকে তাকিয়ে হাসিটা আরও একটু বড় করে বলল। আমিও চাচার কথায় একটা মিষ্টি হাসি দিলাম, কিন্তু আমার সেই হাসিটা হয়তো একজনের একদমই পছন্দ হয়নি। তার গায়ে জ্বালা বাড়িয়ে দিয়েছে। হঠাৎ কিছু শব্দ পেলাম। শব্দটা ছিল থাপ্পড়ের। কেউ আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারল। না চাওয়া সত্ত্বেও চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। এতগুলো মানুষের সামনে এটা কে করলো? তাকে তো আমি আজ মেরে কাবাব বানিয়ে রাস্তার কুকুর বিড়ালদের খাওয়াবো। এমন আকাশ পাতাল চিন্তা করে সামনে তাকাতেই আমার সব রাগ ফুঁস হয়ে হাওয়ায় উড়ে গেল। এই প্যারা কোথা থেকে আসলো? নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেললাম। একজোড়া রক্তিম চোখ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাকে চিবিয়ে শরবত বানিয়ে চিনি ছাড়া খেয়ে ফেলবে। আমি শুকনো একটা ঢোক গিলে জিজ্ঞেস করতে যাব, তার আগেই জিসান নামের এই প্যারা আমার হাতটা ধরে টেনে বাইকে বসালো। ওনার এমন রুড বিহেভিয়ার আমার একদম পছন্দ না। সবসময় আমার সাথে এমন কেন করে? আমার সব বিষয়ে তার নাক না ঢুকালে কি হয় না? না, সে তবুও ঢুকাবে কেন রে ভাই? তুই আমার কে? শুধু ভাইয়ের বন্ধু বলে সহ্য করি, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। বাইক বাসার সামনে এসে থামলে আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলাম। মনটা ভীষণ খারাপ, তাই ছাদে খোলা চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছি। হালকা মৃদু বাতাস এসে চুলগুলোর সাথে যেন খেলা করছে। দূরের আকাশে কিছুটা মেঘ জমে যাওয়ায় সূর্যের গ্লানিটা কম লাগছে। মন ভালো করার মতো একটা পরিবেশ, কিন্তু আমার মনটা ভালো নেই, একদম ভালো নেই। এক টুকরো ঘন কালো মেঘ যেন আমার মনের বাগানকে ঘিরে রেখেছে, আর যে কোনো সময় সেই মেঘ থেকে বৃষ্টি নেমে পড়বে আর আমাকে ভিজিয়ে দেবে। আর এতে আমার ঠান্ডা কাশি জ্বর হলেও কারো কিছু যায় আসে না, ঠিক যেমন আজ হলো। আজকের ঘটনা জানার পরেও রায়হান ভাইয়ার নীরব ভূমিকা আমার ছোট্ট মনটাকে অভিমানে ভরিয়ে দিল। রায়হান ভাইয়ের কাছে বোনের থেকে বন্ধুর মূল্যটা মনে হয় বেশি, তাই তো এমন করলো। শুধু কি রায়হান ভাই, আমার মায়েরও তো একই ভূমিকা। জিসান বলতে পাগল সে। আমার মায়ের নজরে জিসান ভাই যা করে তাই ঠিক, তার কোনো কাজ ভুল হতেই পারে না। সে তো যথারীতি সবাইকে বলেই বেড়ায় তার দুটো ছেলে রায়হান আর জিসান। আমি যে তার একমাত্র মেয়ে, তার সামনে বারবার উকিঝুঁকি দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার নামটাও বলো একবার, তাহলে জনসাধারণ আমাকে, মানুষ আমাকেও একটু চিনতে পারবে। কিন্তু না, প্রত্যেকবারের মতো আমার ভাবনায় মা এক বালতি জল ঢেলে বলবে, কি এমন অসাধারণ কাজ করেছিস তুই যে তোর নামে ঢোল পিটাবো? আরে একবার তো ক্লাসে প্রথম হয়ে দেখা, তখন দেখবি আমি কি করি। এলাকার প্রত্যেকের ঘরে গিয়ে তোর সুনামে জয় জয় করে বেড়াবো। দরকার পড়লে তোর ছবিও দিয়ে আসবো, যাতে রাস্তাঘাটে তোকে সবাই চিনতে পারে। মায়ের এমন কথায় বরাবরের মতো আমার এই পিচ্চি মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই জন্মে আমি ক্লাসে প্রথম হতেও পারবো না, আমার আর মায়ের মুখে নিজের জয়ধ্বনি শোনাও হবে না। হায়রে আমার কপাল! উনি থাক ওনার দু ছেলে নিয়ে। জিসান ভাইয়ের প্রতি আমার মায়ের এই অগাধ ভালোবাসার একটি কারণ আছে। জিসান ভাই রায়হান ভাইয়ের বাল্যকালের বন্ধু। তারা স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় একসাথে ছিল। এত বছরেও তাদের বন্ধুত্বের কোনো ফাটল ধরেনি, বরং বেড়েছে। মায়ের মুখে শুনেছিলাম রায়হান ভাই আর জিসান ভাই যখন ক্লাস 7 বা 8-এ পড়তো, তখন একদিন স্কুল ছুটির পর দু বন্ধু স্কুলের পাশের মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় হঠাৎ বলকে জোরে মারায় বল মাঠ থেকে রাস্তায় গিয়ে পড়ল। রায়হান ভাই বেখেয়াল হয়ে বলটা নিতে গেলেও সামনে আসা ট্রাকটার দিকে কোনো ধ্যান ছিল না তার। কিন্তু জিসান ভাই ঠিক সময় এসে রায়হান ভাইকে ধাক্কা মারে। রায়হান ভাইয়ের কিছু না হলেও জিসান ভাই প্রচণ্ড ব্যথা পায় সে দুর্ঘটনায়। এরপর থেকেই জিসান হয়ে ওঠে আমার পরিবারের
সরিষা ফুল, আর আমি হলাম তাদের বাগানের কাঁটা। আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি জিসান ভাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আমি তাকাবার সাথে সাথে চোখগুলো অন্যদিকে ঘুরিয়ে বলল, এখানে কি করছিস তুই? আমি তার কথা শুনেও না শোনার ভান করে চলে যেতে চাইলাম। শুনবো না তার কথা, কেন শুনবো? আমাকে মেরে এখন ঢং করতে এসেছে, কিন্তু কপাল আমার, পারলাম কোথায় আর যেতে। তার আগেই জিসান ভাই আমার হাতটা ধরে আটকে ফেলে, আমাকে সামনে দাঁড় করিয়ে বলে, এক কদমও নড়বি না আমি না বলা পর্যন্ত। না চাইতেও দাঁড়াতে হবে, কারণ তার কথা না শুনলে নিজের কপালে নিজের কুড়াল মারার সমান। কখন না জানি কি করে বসে আল্লাহই ভালো জানে। আবার না মেরে বসে। জিসান ভাই খুব গম্ভীর কণ্ঠে বলল, বড় হচ্ছিস, শরীরের গঠন রূপে পরিবর্তন আসছে, এখনো কি তোকে বলে দিতে হবে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হবে? নিজের ভি বেল্টটাকেও সামলাতে পারিস না, তাহলে পড়িস কেন? জিসান ভাইয়ের এ কথায় আমি ওনার দিকে আর চোখে তাকালাম। এখন মাথার সব নাট বল্টুগুলো কাজ করতে শুরু করলো। আমি এতক্ষণে বুঝতে পারলাম পাবলিকের সামনে আমাকে পেটানোর রহস্য কি। বুঝতে পেরে সাথে সাথে আমি লজ্জায় মাথাটা নিচু করে ফেললাম। ছি, এমন দুর্ঘটনাগুলো অলটাইমই জিসান ভাইয়ের সামনেই কেন হয়? তখন নিশ্চয়ই সবাই দেখেছে, সাথে জিসান ভাইও। ছি, কি লজ্জার বিষয়। আমার তো মাটি খুঁড়ে ডুব দিতে মন চাইছে। আমার অবস্থা বুঝে জিসান ভাই বলল, আজ লাস্ট বার বলছি, এরপরও এমন ভুল দেখলে আর এমন বেখেয়াল ভাবে চলাফেরা করলে তোর জন্য ভালো হবে না। আমাকে ভালো করেই জানিস তুই। তোর ঘরে দুটো সাদা ওড়না এনে রেখেছি, কাল থেকে ওগুলো পরে স্কুলে যাবি। আমি কি বলেছি শুনতে পেয়েছিস? একটু চিৎকার করেই বলল শেষের কথাটা। আমি তার ধমকে একটু কেঁপে উঠলাম, মাথা নেড়ে দ্রুত গতিতে হ্যাঁ বললাম। এখন রুমে যা, কিছুক্ষণ পর সন্ধ্যার আজান দেবে, এই সময় কখনো ছাদে আসবি না, রুমে গিয়ে পড়তে বস। তিশা আর 1 মিনিটও অপেক্ষা করেনি, যান হাতে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। আজ জিসান ভাইয়ের পুরো পরিবার আসছে আমাদের বাসায়, শুধু তাওহিদ ভাইয়া ছাড়া। নিজের বিয়ের দাওয়াত দিতে হয়তো লজ্জা পাচ্ছে, তাই হয়তো আসেনি। আর এছাড়া তাওহিদ ভাই খুব ব্যস্তও থাকে। জিসান ভাই থেকে 3 থেকে 4 বছরের বড় হবে উনি। বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছে, এখন নিজেদের হাসপাতালের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। ঢাকা শহরে প্রায় 3টি হাসপাতাল তাদের, এর মধ্যে একটাতে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এসব হাসপাতালগুলো তাওহিদ ভাইয়া এখন একাই সামলায়। খুব বাস্তববাদী মানুষ নাকি তিনি, রায়হান ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম। যাই হোক, তার বিয়ে ঠিক হয়েছে তানজিলা আপুর সাথে। তানজিলা জিসান ভাইয়ের বাবার বন্ধুর মেয়ে, দেখতেও বেশ সুন্দর। তাওহিদ ভাই নিজের বাবা মায়ের পছন্দেই বিয়ে করবে বলে কারো কোনো সমস্যা নেই এই বিয়ে নিয়ে। বিয়ে 1 মাস পর, তাই কার্ড দেওয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমি মাত্র কোচিং থেকে বাসায় আসলাম। এসেই দরজার সামনে এত মানুষের জুতো দেখে মনে মনে ভাবলাম কে আসলো এই সময়। চিন্তা করতে করতে কলিং বেল বাজাতে লাগলাম। হঠাৎ চোখ গেল সামনের বিল্ডিংয়ের দিকে। কয়েকজন প্রতিবেশী উকিঝুঁকি দিয়ে দেখছে, হয়তো তাদের মনেও আমার মতো কিউরিসিটি কাজ করছে। আমি হাসতে হাসতে দরজা ধাক্কাতে যাব, তার আগেই কেউ দরজাটা খুলে ফেলে। আর আমি তার ওপর পড়ে যেতে নিলেই সে আমার বাহু দুটো ধরে ব্যালেন্স করে দাঁড় করায়। জিসান ভাই আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকে দেখে একটা শুকনো হাসি দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে জিসান ভাইয়ের পরিবারকে দেখে আমি শকড। পরে জানতে পারলাম তারা দাওয়াত দিতে নাকি এসেছে। জিসান ভাইয়ের মা আমাকে তার কাছে বসালো, আমার মাথাটা টেনে কপালে একটা আদর দিল। আর তার আমার প্রতি এতটা ভালোবাসা খুবই মুগ্ধ করলো। উনি আসলেই অনেক ভালো, কিন্তু ওনার মতো ভালো মানুষের ঘরে এই তিতা করলা কোথা থেকে এলো এটা বুঝতে পারছি না। জিসানের মা তিশার মুখটা 2 হাতে নিয়ে বলল, আমার ছেলেটা একদম ঠিক বলেছে, তুমি আসলেই একটা চাঁদের টুকরা, তোমার হাসিতে মায়া লেগে আসে। আমি তো তার কথা শুনে অবাকের চরম সীমায়। জিসান ভাই এসব বলেছে তার মায়ের কাছে আমার সম্পর্কে, বাট হয় আমি আর চোখে জিসান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম
সেও নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে, হয়তো লজ্জা পাচ্ছে। আমি তার এই হাসির রহস্য তখন বুঝতে পারিনি। নিশি আর তিশা তো সেম বয়স, তাই না আপা? তিশার মা বলল, শুধু 2-3 মাসের বড় ছোট ওরা। জানো তিশা, তুমি যেদিন হয়েছিলে রায়ান তো ভয়ে তোমাকে কোলে নিতে চাইছিল না। জিসানকে ফোন দিয়ে বলে, জানিস জিসান, বাবা না আমার জন্য একটা পুতুল নিয়ে এসেছে। একদম তুলতুলে পুতুল, একদম রূপকথার গল্পের পরীর মতো দেখতে এই পুতুলটা। তখন জিসানও জেদ ধরে সে এই মুহূর্তে এই পুতুল দেখবে। ওকে অনেক বোঝানোর পর যখন শুনছিল না, তখন বাধ্য হয়ে রাত 11টায় তোমার আঙ্কেল ওকে হসপিটালে নিয়ে আসে। রায়ান কোলে না নিলেও সেদিন তোমাকে জিসান কোলে তুলে নিয়েছিল। আর তখন সে আরেকটা আবদার করে বসে, সে এই পুতুল তার চাই। সে কাউকে তার পুতুল ধরতে দিবে না, এই পুতুল নাকি শুধু তার। রায়ানকে তো যথারীতি ধমকাতে লাগলো। আজ থেকে এটা শুধু তোর পুতুল না, আমারও। আমরা দুজনে ওকে আগলে রাখবো আজ থেকে, ঠিক আছে? আন্টির মুখে এসব কথা শুনে কেন জানি খুব লজ্জা লাগছিল আমার। জিসান ভাইয়ের দিকেও তাকাতে পারছিলাম। জিসান ভাইয়ের মনে আমার জন্য এমন চিন্তা তো আমি কখনো কল্পনাও করিনি, কারণ আমার কাছে জিসান ভাইকে টেবিলে পড়ে থাকা সেই ডিকশনারিটার মতো মনে হয়, যেটার উপকারিতা থাকলেও পড়তে বড়ই বোরিং লাগে। আমার কানে এখনো সেই কথাটা বাজছে, আমরা দুজনেই ওকে আগলে রাখবো। আগলেই তো রেখেছে। জিসান নামক প্যারাটি আমার সমস্ত জীবন জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই আমি তার কড়া শাসন পেয়ে আসছি। উনি আমার সাথে ভালো করে একটু কথা বলেছে এমন কোনো দিন মনে নেই আমার। মনে পড়বেই বা কিভাবে? জিসান ভাই এমন কখনো করেনি। সবসময় আমার উপর চিল্লাচিল্লি হাউকাউ ছাড়া কিছুই বলতো না। এখানে যেতে পারবি না, ওখানে যেতে পারবি না, এটা কেন করিস, ওটা কেন পড়িস। উফ, আমার পুরো লাইফ শুধু তার বিধি নিষেধ মানতে মানতে পার হয়েছে। উনি আমার কাছে একটা বিষাদময় মাথা ব্যথা ছাড়া আর কিছুই না। আর এই মাথা ব্যথা থেকে মুক্তি চাই আমি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস আমি একটু ভালোই ছিলাম, কারণ জিসান ও রায়হান ভাই দুজনেই ব্যস্ত হয়ে পড়েছিল বিয়ের আয়োজনে। তাই আমাকে নিয়ে তাদের টেনশনটা একটু কম ছিল। আর আমার কাছে মনে হলো কত বছর আমি যেন কারো খাঁচা থেকে মুক্তি পেয়েছি। আমিও আমার মন মর্জি মতো চলতে লাগলাম। 2 দিন ধরে মায়ের কানের কাছে সামনে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছি শপিংয়ের জন্য। শপিং না করে দিলে বিয়েতে যাব না বলে দিলাম, কিন্তু আমার মা বলে কথা, আমার কথা যেন কানে দিয়ে যায়ই না তার। হতাশ হয়ে নিজের রুমে বসে হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পর মা কতগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকলো। আমি মাকে কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই মা বলে উঠল, নে তিশা, তো শপিং, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, কি কি পরবি সব আছে। আমি প্যাকেটগুলো খুলে শক্টের উপর শক্ট হলাম, কারণ প্রতিটা ড্রেস অসাধারণ আর আমার পছন্দের রঙের, সাথে ম্যাচিং জুয়েলারিও আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মায়ের চয়েস এত উন্নত হলো কি করে? আর মা শপিং করতে গেল কখন? আর আমাকে নিল না কেন? আজ তাওহিদ ভাইয়ার গায়ে হলুদ। সকাল হতেই মা তাড়া দিচ্ছে জিসান ভাইদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি বুঝি না এত সকাল সকাল আমি ওখানে গিয়ে কি করব। আরে ভাই, বিয়ে তো আর আমার না, তাহলে অন্যের বিয়ের জন্য আমি আমার এত স্বাদের ঘুম কেন নষ্ট করব? ঠিক এই সময় আমার ঘরে মায়ের ভূতের মতো আগমন হলো। তিশা, তুই কি উঠবি না? আমি চোখ দুটো হালকা খুলে, উফ মা, এমন কেন করছো? গায়ে হলুদ রাতে আর এখন সকাল, এত তাড়াতাড়ি কেন আমাকে ওই বাসায় যেতে হবে? কাজের মেয়ের কি অভাব পড়েছে, নাকি আমার বাসায় খাবারের অভাব পড়েছে? দেখ তিশা, বাজে কথা বলিস না। নিশি, জিসান আর তোর আন্টি বেশ কয়েকবার কল করেছে তোকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি আবার চোখ দুটো বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে বললাম, আন্টিকে বলো আমি বিকেলের দিকে চলে আসব। ঠিক আছে, এই নে। বলে আমার হাতে মা তার ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। আমাকে জিজ্ঞেস করার সুযোগটাও দিল না কে ফোন দিয়েছে। যত সব নাম্বার চেক না করে ফোনটা কানে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বললাম, কিন্তু কেউ কোনো কথা বলছে না দেখে
মেজাজ বিগড়ে গেল, বিরক্ত কণ্ঠে গড়গড়িয়ে বলে ফেললাম, আরে ভাই চুপ করে বসে কি ধ্যান করছেন? কথা বলছেন না কেন? সকাল সকাল ফোন করে আমার ঘুম নষ্ট করেন। যত সব আজেইরা পাবলিক বলে ফোনটা কাটতে নিলে